শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৪৭। একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমনি করে সেজেছে পরি। চোখে গাঢ় কাজল ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করল নিজেকে। তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ারখানা বের করলো। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারংবার। ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায়। মুচকি হেসে পরি সোনালির ঘরের দিকে পা বাড়ালো। নৌসাদ নিজের খোঁড়া পা নিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল। বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে। নিঃশব্দে হাসে, কিন্তু কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পরি। আমাকে বাঁচতে হলে তোমাকে মরতে হবে। ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নওশাদ। ইচ্ছা মতো ছুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে। নওশাদ ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গেছে। অন্ধকারে কিছুই দেখতে পারছে না। সে নিজেকে শুধালো, রক্ত ছিটকে আসছে না কেন? তুই রক্ত দেখতে চাস? আমি তোকে আজ রক্ত দেখাবো। তোর শরীরে যত রক্ত আছে আজ তুই সব দেখবি। নওশাদ ফিরে তাকায়। কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরীর বদনখানে স্পষ্ট হয়ে ওঠে। রক্তিমা কালো অশ্রুতে টলমল চোখ দেখে নওশাদের আত্মা যেন বেরিয়ে গেল। সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই, কিন্তু ভারী কিছু মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে গেল যেন। তবে সম্পূর্ণ জ্ঞান সে হারাল না। মেঝেতে বসে পড়ল সে। আঘাতটা পেছন থেকে রূপালি করেছে। সে এতক্ষণ এই ঘরে লুকিয়েছিল। নওশাদ যাকে পরি ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল, যা চাদরে ঢাকা ছিল। রূপালি রুষ্টচিত্ত কণ্ঠে বলল, ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম। তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে। সে বলে, ওর আওয়াজ আমি বন্ধ করতেছি আপা। নওশাদ অবাক হয়ে গেল, কিন্তু কথা বলার আগেই কুসুম ওর হাত দুটো পিছমোড়া করে ধরে। নিজেকে ছাড়ানো সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালি। তাই নড়তে পারছে না। শেফালি হাতের গামছাটা নওশাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু নওশাদ মুখ খুলছে না। শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে শ্বাস নিতে পারে না নওশাদ। তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয়। নওশাদের লাঠি দিয়ে গুঁতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে। পরি এগিয়ে একটা চেয়ার আনলো। ওরা ধরে নওশাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। ছুটোছুটি করছে নওশাদ, কিন্তু পারছে না। পরি তলোয়ার হাতে নিয়ে নওশাদের মুখোমুখি বসে। তলোয়ার দেখে ভয়ে নওশাদের আত্মা যেন বেরিয়ে আসছিল। পরি বলে, তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আমার এতে খুব আনন্দ হচ্ছে। আরো ভয় পাবি তুই। এত কথা বলিস না পরি, ওকে শেষ করে দে। পরি ঘাড় কাত করে নওশাদের দিকে তাকিয়ে বলল, এত সহজে? তাহলে তো আসল মজাটাই মাটি হয়ে যাবে। পরি একটানে নওশাদের মুখ থেকে গামছা বের করে আনলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নওশাদের। তৃষ্ণায় পানি পানি করতে লাগলো। গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল। পরি জিজ্ঞেস করলো, পানি খাবি? মাথা নাড়ে নওশাদ। কুসুমকে ইশারা করতেই সে একটা ছোট বাটি নিয়ে আসে। পরি বাটিটা দেখিয়ে বলল, পানি তো নেই। তোর মতো পিশাচের তৃষ্ণায় পানিও মুখ ফিরিয়ে নেয়। এখন কি করি? একটু ভাবলো পরি। হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরে গোজা ছোট্ট ছুরিটা বের করে। তারপর ৩-৪টা দাগ কেটে দেয় নওশাদের হাতে। ব্যথায় নওশাদ আর্তনাদ করে উঠল। মুখ দিয়ে শব্দ বের হলো না। ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে, আর পরি তা বাটিতে সংগ্রহ করছে। কিছুটা রক্ত নিয়ে সে নওশাদের মুখের সামনে ধরে, বলে, নে, তোর পিপাসা মেটা। এবার নওশাদ তার বাকশক্তি কিছুটা ফিরে পেল। রক্ত দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও পরি, আমি অনেক দূরে চলে যাব। আমার আপ্পাকে ছেড়েছিস তোরা? আপাও তো অনেক দূরে যেতে চেয়েছিল, ছেড়েছিস কি? নওশাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরি। সাথে সাথেই বমি করে দিল নওশাদ। এটা দেখে কুসুম আর শেফালিরও বমি পেল। মুখে কাপড় দিয়ে বমি আটকালো ওরা।
পরি তাতেও ক্ষান্ত হলো না, বাকি রক্তটুকু আবার মুখে ঢেলে দিল। এবারও তা ফেলে দিল নওশাদ। ওর হাত দিয়ে আমার এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি, তাই না? বলতে বলতেই নওশাদের তর্জনী আঙুলটা কেটে নিল পরি। এবার চিৎকার করে উঠল নওশাদ, কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছায় না। তার আগেই পরি আবার ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে। কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল। ভয়ে কাঁপতে লাগলো দুজনে। পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি। ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরি বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? এখানে থাক, ওর যন্ত্রণা তোদের দেখতে হবে। কুসুম ভয়ে ভয়ে বলে, আমার ডর করতেছে আপা, আমি যাই, আর এইখানে থাকতে পারুম না। বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল। ওর দেখা দেখি শেফালিও পালালো, বাকি আছে রূপালি। ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে। ও বলল, আমি দেখতে চাই পরি, আমার আপার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই। ভয় আমি পাবো না। পরি মুখোশের আড়ালে হাসে, তারপর ছুরি দিয়ে নওশাদের পরনের শার্টটা কেটে ফেলে। বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে। নওশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ় হলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই। রূপালি খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতে ছটফট করে নওশাদ। গলা কাটা মুরগির মতো ছুটোছুটি করছে সে। এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা হয় না। পরি প্রশান্তির স্বরে বলল, সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নওশাদ। আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব। তুই এই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। তোকে আমি জীবিত দাফন করব, জানাজাও হবে না তোর। সুশীলের লাশ তো তোরা পেয়েছিলি, কিন্তু তোর লাশ কেউই পাবে না। ব্যথায় ভয়ে কাঁপছে নওশাদ। শরীরের জ্বলন হলেও নড়ার শক্তি নেই। এর মধ্যেই পরি ওর আরেকটা আঙুল কেটে দিল। এবার আর রূপালি থাকতে পারে না। অনেক সাহস দেখালেও আর সাহসে কুলায় না ওর, তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরি রূপালিকে বাধা দিল না, শুধু বলে, কুসুম আর শেফালি যেন গরম পানি দিয়ে যায়। পরি নওশাদের দিকে তাকিয়ে বলে, দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। তুই চিন্তা করিস না, তোর দাফন খুব ভালো করেই করব। তোকে গোসল করাবো, আগরবাতি জ্বালাবো, গোলাপ জল দেওয়া হবে, কবর খোঁড়া হবে, কিন্তু তোকে 3.5 হাত জায়গা দেওয়া হবে না। তুই তো মানুষের মধ্যে পড়িস না, তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না। নওশাদ গোঙাচ্ছে, দেখে মনে হচ্ছে সে কিছু বলছে। পরি নওশাদের আরেকটু কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে। আমাকে তাড়াতাড়ি মেরে ফেল, আমার আর সহ্য হচ্ছে না। ভাঙা ভাঙা গলায় নওশাদ বলছে। কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো। পরি এবার দেখে বলল, তুই কি নওশাদের একটা আঙুল কাটবি কুসুম? মুখে না বলে মাথা নাড়ে কুসুম। ভয়ে সে কাঁপছে এখন। শেফালিকেও একই কথা জিজ্ঞেস করে পরি, সেও না বলে দেয়। ওদের ভয় দেখাতে পরি ভীষণ ভালো লাগছে। সে বলে, গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না। না পা থাক, আমরা হন কি করমু গোসল করা। কুসুম পাতিলের সব পানি নওশাদের গায়ে ঢেলে দিল। পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফোসকা পড়ে গেল নওশাদের শরীরে। শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল। পরি নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল। খুব ভালো লাগছে ওর। ওরা 3জন ঘর ত্যাগ করে নওশাদকে একা রেখে উঠোনের এক কোণায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে। পরিও সাথে যোগ দিয়েছে। 3জন নারী মিলে কবর খুঁড়ছে। কবর বললে ভুল হবে, গর্ত খুঁড়ছে। রূপালি পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মালা চলে আসে। ওদের গর্ত খুঁড়তে দেখে বলে, কি করস পরি? সবাই এইখানে কেন? পরি কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো। লাফ দিয়ে উপরে উঠে এসে বলে, আপনি ঘরে যান আম্মা, পিকুলের কাছে যান। নওশাদরে ধইরা আনছস তাই না? তোর বাপ জানি ওই সব জানতে না পারে, তাইলে কিন্তু হ্যাঁ খারাপ কিছু করব। পরি অবাক হলো মায়ের কথায়। তবে সে বুঝতে পারলো মালাও ওকে সমর্থন করছে। মালা এতদিনে এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন পরি তার সিদ্ধান্ত বদলাবে না। এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই মালা চলে গেল। মাটি মেখে 3জন বড় একটা গর্ত খোঁড়ে। তারপর সোনালি ঘরে যায়।
পরি নওশাদকে ভালো করে দেখে। এখনো বেঁচে আছে। শরীরে অনেক রক্ত বের হয়ে গেছে, যার ফলে নেতিয়ে পড়েছে। এর প্রতিটা নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের মোহর গুনছে। বড় একটা চাদরে শুইয়ে শুইয়ে ধরে 4 জন মিলে নওশাদকে গর্তের কাছে নিয়ে এলো। নওশাদ তখনও নিভু নিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে। তারপর জীবিত পুঁতে দেওয়া হলো নওশাদকে। মাটির নিচে শ্বাস নেওয়া যায় না, সেখানে অক্সিজেনও পৌঁছায় না। কাজ শেষ করে পরি কলপাড়ে গিয়ে এগোয়। মধ্যপ্রহরের কিছুটা সময় যখন পুরো গ্রাম ঘুমানো, এমনকি ঝিঝি পোকাগুলোও ঘুমিয়ে পড়েছে, তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে, শুধু গ্রামটাতে নজর বোলাচ্ছে। তবে কিছু না দেখলেও নওশাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখছে। সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে পরি। গোসল ছেড়ে শরীর মুছেনি, এমনকি মাথাও না। পরনে শাড়িটা অর্ধেক ভিজে আছে। সেই অবস্থাতে ঘরে গেল পরি। সেখানে সায়ের ওর জন্য অপেক্ষা করছে। পরি তাকে খবর পাঠিয়েছে। এমতো অবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল সায়ের। তবে কথা বলল না। পরীর এমন সৌন্দর্য সায়েরকে আটকে দিল। হাসল পরি, যা সায়েরের কাছে ভয়ঙ্কর লাগলো। নিজের শীতল হাতটা সায়েরের গালে রাখে পরি, যার দরুন হালকা কেঁপে ওঠে সে। তা দেখে আবারও হাসে পরি। দ্বিতীয়বার অপর হাত গালে রেখে টেনে তাকে নিচু করে। তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে। আদুরের গলায় বলে, আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো? জীবনে 2 জন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি, আর তার মধ্যে আপনি দ্বিতীয়। প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি, আর দ্বিতীয়ত আপনাকে। আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি। এই জন্যই কি আপনার স্পর্শে জাদু আছে, যার জন্য আমি এত উতলা হয়ে উঠি? আপনার শরীর ঠান্ডা অনেক। কাঁথাটা গায়ে জড়িয়ে বসুন, না হলে জ্বর আসবে। পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় সায়ের। কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি দিন দিন আরও অদ্ভুত আচরণ করছেন। এরকম করলে আপনার শরীর খারাপ করবে। জবাব না দিয়ে পরী সায়েরকেও টেনে নিল কাঁথার ভেতর। সায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। ভীষণ শান্তি লাগছে পরীর। সায়ের বলে উঠল, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি, বাকি সব মিথ্যা। সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিজান। ও সত্যি বিন্দুকে ভালোবাসতো। শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা? পরি মাথা তুলে শান্ত চাহনিতে সায়ের দিকে তাকালো। সায়ের নিজেও পরির দিকে তাকিয়ে আছে। স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্তি পড়ার বৃথা চেষ্টা করছে পরি। তা উপলব্ধি করতে পারে সায়ের। সে বলে, সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিজান, তাকে খারাপ বানানো হয়েছে। টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে, এবং এই নেশায় সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয়, আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়।